নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বৃষ্টি ও গল্প। আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক বই পড়ছেন। আজকের নিবেদন হুমায়ুন আহমেদের একটি উপন্যাস মেঘের ওপর বাড়ি, আজ দ্বিতীয় পর্ব। রুবিনার ধারণা মৃত্যুর পর সে অবশ্যই দোজখে যাবে। তার দোজখে কোনো আগুন থাকবে না, অসংখ্য তেলাপোকা কিলবিল করবে, কিন্তু তেলাপোকা থাকবে সাদা রঙের। সেই তেলাপোকারা তার গা বেয়ে উঠতে থাকবে। আমি মেঝের তেলাপোকার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ দেখি বারান্দায় চলে এসেছি। লম্বা বারান্দা চোখের সামনে ভাসছে। কেবিন থেকে কি করে বারান্দায় চলে এসেছি তা জানি না। বারান্দা ফাঁকা। ওয়াকিটকি হাতে একজন পুলিশ অফিসারকে দেখছি। ইনি হাসপাতালের ডাক্তারদের সঙ্গে কথা বলতে বলতে এগোচ্ছেন। আশ্চর্যের ব্যাপার, পুলিশ অফিসার কথা বলছেন আমাকে নিয়ে। ডেড বডি রিলেটিভদের হাতে ট্রান্সফার হয়নি তো? এখনো না। ডেড রিপোর্টে আপনারা কি লিখছেন? ডেড রিপোর্ট এখনো তৈরি হয়নি। আমি ডেড রিপোর্টের কপি নিয়ে যাব। ডেড বডি সুরতাহাল হবে। আমরা সাসপেক্ট করছি ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। বলেন কি? সাসপেক্ট কে? এখনো জানি না, তদন্ত হচ্ছে। পুলিশ অফিসার আমার কেবিনের দরজার সামনে দাঁড়ালেন। কেবিনের নম্বর 321। দরজায় আমার নাম লেখা, ডক্টর ইফতেখারুল ইসলাম। মৃত মানুষরা নিঃশ্বাস ফেলে না, কারণ বাতাস থেকে তাদের অক্সিজেন নেওয়ার কিছু নেই। তারপরও নিজের নামের দিকে তাকিয়ে আমি ছোট্ট নিঃশ্বাস ফেলার মতো করলাম। আমি একটা বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থবিদ্যার অ্যাসোসিয়েট প্রফেসর। আমি এই পৃথিবীতে ছিলাম, এখন নেই। হাসপাতালের কেবিনের দরজায় নামটা শুধু ঝুলছে। পৃথিবীতে আমি ঝামেলা মুক্ত ছিলাম। মৃত্যুর পর নানান ঝামেলায় জড়াচ্ছি। এখন জানছি কেউ আমাকে খুন করেছে, সুরতাহাল হবে। একজন ডাক্তার নাকের রুমাল চেপে আমার নগ্ন শরীরের পাশে দাঁড়িয়ে থাকবেন। ডোম কাটাকুটি করবে, পাকস্থলীর খাদ্য কৌটায় ভরে পরীক্ষার জন্য পাঠাবে। পত্রিকার নিশ্চয়ই নিউজ হবে। পত্রিকাওয়ালারা এই ধরনের খবরের জন্য অপেক্ষা করে থাকে। প্রতিদিন খবরের ফলো আপ ছাপা হয়। 5 থেকে 6 দিনের মাথায় খবর ছাপা বন্ধ। সবাই সবকিছু ভুলে যায়। পুলিশ অফিসার কেবিনের দরজা খুলে ঘরে উঁকি দিলেন। চোখ মুখ কুঁচকে বললেন, ঘরে সিগারেটের গন্ধ। সিগারেট কে খেত? পেশেন্টের স্ত্রী। তাকে অনেকবার নিষেধ করা হয়েছিল। মহিলা উগ্র স্বভাবের, কারোর কথাই শোনেন না। তিনি কোথায়? বলতে পারছি না। ভোরবেলা কাউকে কিছু না জানিয়ে চলে গেছেন। তার নম্বর কি আছে? আমি কথা বলবো। ডেস্কে নিশ্চয়ই আছে। আসুন, নম্বর বের করে দিচ্ছি। আমি এই কেবিনে আছি। আপনি টেলিফোন নাম্বারটা নিয়ে আসুন। আমাকে 1 কাপ ব্ল্যাক কফি দেওয়া কি সম্ভব হবে? আমি কোনো পুলিশ অফিসারকে কাছ থেকে দেখিনি। আমার আত্মীয় স্বজনদের মধ্যেও পুলিশ সার্ভিসে কেউ নেই। রুবিনার এক চাচাতো ভাই আছে, পুলিশের এআইজি। একবারই তিনি আমাদের বাসায় এসেছিলেন। 8 ঘন্টার মতো ছিলেন। এই 8 ঘন্টা তিনি ক্রমাগত মোবাইল ফোনে কথা বলেছেন। এত বিরক্ত মুখে আমি কাউকে কথা বলতে দেখিনি। এই পুলিশ অফিসারকেও মনে হলো বিরক্ত। শুধু বিরক্ত না, অধৈর্য। প্রথমে ডিভানের উপর বসল। কিছুক্ষণের মধ্যেই ডিভান ছেড়ে বাথরুমের দরজা খুলে উকি দিল। সেখান থেকে ফিরে এসে রোগীর বিছানার পাশের টেবিলে রাখা ওষুধের বোতল হাতে নিয়ে শুকতে লাগলো। জিনিস শোকার বাতিক তার মধ্যে প্রবল বলে মনে হচ্ছে। সে সবকিছুই শুকছে। ক্লোজেট খুলে সে রুবিনার কিছু পোশাক ঝুলন্ত পেল। পোশাকগুলো শুকল। রোগীর ওষুধের টেবিলে ড্রয়ার অনেক টানাটানি করে খুলল। সেখানে রুবিনার সিগারেটের প্যাকেট ও লাইটার। সে সিগারেটের প্যাকেট শুকল। প্যাকেট খুলে সিগারেট বের করে সিগারেট শুকল।
লাইটারটা কয়েকবার জ্বালিয়ে নিভিয়ে লাইটারটা শুকলো। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে যখন আমি পিএইচডি করি তখন কলম্বো নামের একটা টিভি সিরিয়াল দেখতাম। কলম্বো হলো সিরিয়ালের নায়ক। সে বিভিন্ন হত্যাকাণ্ডের তদন্ত করে। পিটার কফ নামে একজন অভিনেতা কলম্বো চরিত্রে অভিনয় করেছিলেন। অসাধারণ অভিনয়। তারও শোকার বাতিক ছিল। তদন্ত করতে গিয়ে যা দেখতেন তাই শুকতেন। বেশিরভাগ সময় জিবে লাগিয়েও দেখতেন। একটা দৃশ্যে তিনি সাসপেক্টের বাড়িতে গিয়ে সেন্টের একটা শিশি পেলেন। যথারীতি শুঁকে দেখলেন। জিবে খানিকটা লাগিয়ে এদিক ওদিক তাকিয়ে নিজের জামায় খানিকটা স্প্রে করলেন। শেষ পর্যন্ত এই সেন্টের শিশি আসামিকে ধরতে ভূমিকা রাখল। বিদেশে পড়াশোনার জটিল সময়টায় কলম্বো সিরিয়াল আমাকে অত্যন্ত আনন্দ দিয়েছে। দেহধারী মানুষের অনেক আনন্দের ব্যবস্থাই পৃথিবীতে আছে। নাটক, সিনেমা, বই, গান, চিত্রকলা, সঙ্গীত। পরকালে এমন ব্যবস্থা কি আছে? বা আসলেই কি আছে? আনন্দ এবং উত্তেজনায় অধীর হয়ে কলম্বের মতো কোনো সিরিয়াল দেখার ব্যবস্থা কি আছে? মৃতদেহের সিনেমা দেখার জন্য ছবিঘর আছে, লাইব্রেরি আছে। কফি নিয়ে একজন ওয়ার্ড বয় ঢুকেছে। তার হাতে এক টুকরো কাগজ। মনে হয় রুবিনার টেলিফোন নাম্বার। পুলিশ অফিসার কফির মগ হাতে নিলেন। যা ভেবেছিলাম তাই। তিনি কফিতে চুমুক দিয়ে নানাভাবে গন্ধ শুকছেন। তার ভাব দেখে মনে হচ্ছে গন্ধ পছন্দ হয়নি। তিনি মগ নামিয়ে রেখে টেলিফোন নম্বর লেখা কাগজটি হাতে নিলেন। নাকের সামনে ধরে কাগজেরও গন্ধ নিলেন। আমি আনন্দিত। কিছুক্ষণের মধ্যেই রুমিনার মিষ্টি গলা শুনতে পাব। মৃত্যুর পরও এই সুবিধাটা হয়েছে। কেউ টেলিফোন করলে দুদিকের কথাই শোনা যায়। মিসেস রুবিনা কথা বলছেন? ইয়েস। কেমন আছেন ম্যাডাম? ভালো। হু আর ইউ? আমার নাম খলিল, খলিনুর রহমান। আমি ইফতেখার স্যারের ডাইরেক্ট ছাত্র। স্যারকে খুব ভালো মতো চিনতাম। আপনার স্যারকে চিনতেন, ভালো করতেন। এখন আমি ব্যস্ত, টেলিফোন রাখছি। প্লিজ ম্যাডাম, প্লিজ। ছাত্রাবস্থায় খুব বিপদে পড়ে আমি স্যারের কাছ থেকে ৩,০০০ টাকা ধার করেছিলাম। টাকাটা ফেরত দেওয়া হয় নাই। আপনার কাছে ফেরত দিতে চাচ্ছি। ফেরত দিতে হবে না, ওকে বাই। খট শব্দ হলো। রুবিনা টেলিফোন রেখে দিয়েছে। পুলিশ অফিসার খলিল এখন কফির কাপে চুমুক দিল। ৩ বার চুমুক। প্রথমবারই তার চোখ মুখ কুঁচকে গেল। সে আবারও টেলিফোন করল। আমার ধারণা ছিল রুবিনা টেলিফোন ধরবে না। টেলিফোন ধরল। ম্যাডাম, আমি খলিল বলছি, ইফতেখার স্যারের ডাইরেক্ট স্টুডেন্ট। একটু আগেই কথা হয়েছে, আবার কেন টেলিফোন করলেন? স্টুপিড। ম্যাডাম, রাগ করবেন না। আমার সঙ্গে আপনার কথা বলতেই হবে। আপনার অন্য বিকল্প নেই। কথা বলতেই হবে কেন? স্যারের মৃত্যুটা একটা অপঘাত মামলা হতে যাচ্ছে। একটা টেলিফোনে পুলিশকে তার মৃত্যু সংবাদ জানানো হয়েছে এবং বলা হয়েছে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। কে হত্যা করেছে? এখনো জানি না। আমার ওপর দায়িত্ব পড়েছে তদন্ত করে বের করার। তদন্ত করুন, আমাকে বিরক্ত করছেন কেন? হাজব্যান্ড মারা গেছে, আমি আপসেট। ম্যাডাম, আপনাকে তেমন আপসেট মনে হচ্ছে না। আপসেট দেখাতে হলে আমাকে কি করতে হবে? ভেউ ভেউ করে কাঁদতে হবে? অতি প্রিয়জনের মৃত্যুতে সবাই দুঃখিত হয়, চোখের পানি ফেলে। কেউ বেশি, কেউ কম। তবে কেউই ডেড বডি হাসপাতালে রেখে বাড়িতে চলে যায় না। আপনার কি ধারণা আমি খুন করে ডেড বডি ফেলে বাসায় লুকিয়ে আছি? ম্যাডাম, আমার সেরকম ধারণা নয়। তাহলে টেলিফোন রাখুন, আমাকে বিরক্ত করবেন না। আচ্ছা ম্যাডাম, টেলিফোন রাখলাম। শোকের সময় বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। খলিল টেলিফোন রেখে আবারও ঠান্ডা কফিতে গুনে গুনে ৩ বার চুমুক দিল। তার ৩ বার কফির কাপে চুমুক দেওয়া দেখেই বোঝা যাচ্ছে যে আবারও টেলিফোন করবে।
কলম্বোর সঙ্গে এই পুলিশ অফিসারের মিল আছে। কলম্বো সাসপেক্টকে অতি বিনীতভাবে বিরক্ত করত। একই প্রশ্ন 3-4 বার করে লজ্জায় নত হয়ে বলতো, ছি ছি, এই প্রশ্ন তো আগেও আপনাকে করেছি, আবারও করলাম, আমার আসলে না মাথায় ঠিক নেই। হ্যালো ম্যাডাম, আমি খলিল। আপনি তো বলেছেন আর বিরক্ত করবেন না, কেন টেলিফোন করলেন? ছোট্ট একটা প্রশ্ন ছিল ম্যাডাম, এই প্রশ্নের উত্তর পেলে আর করব না, তবে ময়না তদন্তের রিপোর্ট খারাপ হলে প্রশ্ন করব। ময়না তদন্ত মানে? সুরতহাল। সুরতহাল হলো ময়না তদন্ত, ইংরেজিতে বলে পোস্টমর্টম। স্যারের ভিসারা পরীক্ষা করা হবে। সেটা কখন করা হবে? আজ দিনের মধ্যেই কখনো হবে, সেটা কখন তা তো জানি না, ডাক্তাররা করবেন। এখন ম্যাডাম আমার প্রশ্নটা কি করব? হ্যাঁ করুন, এবং দয়া করে মুক্তি দিন। ম্যাডাম, কেবিনে ওষুধপত্র যেখানে রাখা হয় সেখানে একটা সিগারেটের প্যাকেট আর একটা লাইটার পেয়েছি। সিগারেটের প্যাকেটটা কি আপনার? হ্যাঁ আমার। আর লাইটার? লাইটারটাও কি আপনার? সিগারেটের প্যাকেট যার, লাইটার তারই হবে, এটাই তো লজিক্যাল। ম্যাডাম, অনেক সময় লাইটার অন্যের কাছ থেকে ধার করা হয়। লাইটারে কি কোনো সমস্যা? লাইটারে কোনো সমস্যা নয়, সিগারেটের প্যাকেটে সমস্যা। কি সমস্যা? আপনার সিগারেটের প্যাকেটে 7টা সিগারেট ছিল। এতে কোনো সমস্যা? এমন কোনো আইন কি আছে যে বিজোড় সংখ্যার সিগারেট থাকতে পারবে না, কিংবা প্রাইম নাম্বার সংখ্যার সিগারেট থাকতে পারবে না? ম্যাডাম, এমন কোনো আইন নেই, তবে 7টা সিগারেটের মধ্যে 3টা আলাদা, 3টা সিগারেটের ভেতর গাঁজা ভরা। বুঝলাম। গাঁজা ভরা সিগারেট আপনি কোত্থেকে সংগ্রহ করেছেন এটা আমার জানা দরকার। আপনি খাবেন? 3টা গাঁজা সিগারেট নিয়ে যান। ম্যাডাম, আমাকে নিয়ে রসিকতার কোনো প্রয়োজন নেই, আমি তেমন রসিক মানুষও নই। গাঁজা সিগারেট আপনি কোত্থেকে সংগ্রহ করেন তা আমার জানার প্রয়োজন, এই জন্য যে আপনি মাদকের কোন চক্রের সঙ্গে যুক্ত তা জানা। গাঁজা ছাড়া অন্য কোনো ড্রাগ কি নেন? ইয়াবা, স্পিড, হেরোইন? আমি নিজে থেকে আপনাকে কিছুই বলবো না। ইউ স্টপ ইট, ফাইন্ড ইট আউট। রুবিনা টেলিফোন লাইন কেটে দিয়েছে। খলিল ঠান্ডা কফির কাপ আবার হাতে নিয়েছে, এবার চুমুক দিল 2 বার। এর অর্থ হলো রুবিনাকে সে আর টেলিফোন করবে না। খলিলকে আনন্দিত মনে হচ্ছে এবং সে বড় কোনো আনন্দের জন্য অপেক্ষা করছে। বড় আনন্দটা কি হতে পারে? হঠাৎ করেই তার বড় আনন্দ আমার কাছে স্পষ্ট হয়ে গেল। সে কি ভাবছে বুঝতে পারছি, তার পরিকল্পনা বুঝতে পারছি। তার মাথার ভেতর বৈদ্যুতিক ঝড় হচ্ছে। মস্তিষ্কের এক অংশ থেকে সীমাহীন সংখ্যার ইলেকট্রন অন্য অংশে যাচ্ছে, আবার ফিরে আসছে। অতি ক্ষুদ্র সব বৈদ্যুতিক বিভব তৈরি হচ্ছে, ক্ষুদ্র কিন্তু স্পষ্ট। এর অর্থ কি তা বুঝতে পারছি। ইলেকট্রনের অ্যান্টিমেটরে পজিট্রন তৈরি হচ্ছে, নিমেষেই মিলিয়ে যাচ্ছে। মস্তিষ্ক প্রচুর অক্সিজেন গ্রহণ করে তা জানতাম, সেখানে সামান্য পরিমাণে ওজন O3 তৈরি হয় তা জানতাম না। খলিল কি ভাবছে তা এখন আমার কাছে স্পষ্ট। বড় যে আনন্দের জন্য সে অপেক্ষা করছে সেই আনন্দ মৃত্যু বিষয়ক। হত্যাকারীকে সে ফাঁসিতে ঝোলাবে, এই আনন্দ। এর আগে সে 8টা খুনের মামলা তদন্ত করেছে। এই 8 জনের মধ্যে 7 জনের ফাঁসির হুকুম হয়েছে, 5 জনের ফাঁসি হয়ে গেছে, 2 জনের এখনো হয়নি। তারা ফাঁসির জন্য অপেক্ষা করছে। যে একজনের ফাঁসির হুকুম হয়নি সে বেকসুর খালাস পেয়েছে, তার নাম জিলানি। খলিল নিশ্চিত জিলানি জোড়া খুনের আসামি, প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছে। এই ভয়ঙ্কর অপরাধী আবারও খুন করবে। খলিল তাকে লক্ষ্য রেখেছে, সে আবারও ধরা খাবে,
ফাঁসির হাত থেকে জিলানির মুক্তি নেই। আমার মৃত্যুর বিষয়টা নিয়ে সে আজই তদন্তে নেমেছে তা না, 4 দিন আগেই তদন্তে নেমেছে। আমি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই সে লক্ষ্য রেখেছে, খোঁজ খবর শুরু করেছে। তার চোখ আনন্দে চকচক করছে। আরও একজনকে সে ফাঁসিতে ঝোলাতে পারবে, সেই আর একজনের নাম রুবিনা। খলিলের মাথার ভেতর ফাঁসির দৃশ্য, রুবিনাকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে। জল্লাদ রুবিনার মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দিল। রুবিনা বলছে না না না। ফাঁসির দৃশ্য দেখার জন্য উপস্থিত জেলার সাহেব হাতের রুমাল ফেলে দিলেন। এটাই সিগন্যাল। রুবিনা ফাঁসিতে ঝুলছে, তার আলতা পড়া ফর্সা দুপা ঝুলছে। আশ্চর্য, এখন খলিলের মাথায় কবিতা ঘুরছে। ইংরাজি কবিতা নয়, বাংলা কবিতা। 8 বছর আগের একদিন, প্রথম থেকে নয়, হঠাৎ এক একটা লাইন। কোনোদিন জাগিবে না আর। সেই কবিতাটি ইংরাজিতে অনুবাদ করার চেষ্টা করছে। অনুবাদ পছন্দ হচ্ছে না বলে সে নিজের ওপরেই রেগে যাচ্ছে। কোনোদিন জাগিবে না আর, শি উইল নেভার ওয়েক আপ। লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। নাও শি উইল স্লিপিং অন দ্য মর্গ টেবল। খলিল আমার ছাত্র ছিল, কিন্তু তাকে চিনতে পারছি না। জুই নামের যে মেয়েটা রাত 3টায় টেলিফোন করেছিল, তাকেও চিনতে পারিনি। জীবিত অবস্থার কিছু স্মৃতি কি নষ্ট হয়ে গেছে? লাশ কাটা ঘরের পলিথিন বিছানোর নোংরা টেবিলে আমার শরীর চিত হয়ে আছে। গায়ে কোনো কাপড় নেই। টেবিল থেকে ফিনাইনের কড়া গন্ধ আসছে। ঘরে জানালা আছে, জানালায় হলুদ রঙের পর্দা ঝুলছে। পর্দা নোংরা। সেখানে কিছু বড় বড় নীল মাছি বসে আছে। মাছিগুলো কিছুক্ষণ বসে থাকে, আবার ওড়াউড়ি করে পর্দার ওপর বসে। ঘরের 4টা দেওয়ালের একটাই চুনকাম করা হয়েছে। সেখানে কেউ নোংরা কথা লিখেছে। যে কথাটি লিখেছে সে নিজেকে অন্ধকারে রাখতে চাইছে না। মহৎ বাণীর নিচেই সে লিখেছে ইতি জসিম, তার নিচে মোবাইল ফোনের নাম্বার। ঘরে নিশ্চয়ই অসহনীয় গরম। মুখে রুমাল চেপে দাঁড়ানো ডাক্তার দরদর করে ঘামছে। ডাক্তারের চেহারা সুন্দর, ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে সোনালি চশমা। ডাক্তার মাঝে মাঝে মাথা উঁচু করে সিলিং ফ্যানের দিকে তাকাচ্ছে। সিলিং ফ্যান শব্দ করে ঘুরছে, তবে কোনো বাতাস পাওয়া যাচ্ছে না। টেবিলের কাছে কাঁচি ও ছুরি হাতে ডোম দাঁড়িয়ে আছে। ডোমের গা খালি। ঘোর কৃষ্ণবর্ণের বেঁটে মানুষ। তার সারা শরীরে ঘন লোম। নির্দেশের অপেক্ষা। ডাক্তার বললেন, পেটটা কেটে শুধু স্টোম্যাকটা বের করো, ভিসেরা হবে। ডোম বলল, ফুসফুস কলিজা নিকালবো না? বললাম তো শুধু স্টমাক। এত কথা বলো কেন? কাজ শেষ করো, গরমে মারা যাচ্ছি। ডোম পেট কাটার বদলে ফ্যানের সুইচ অফ করে দিল। ডাক্তার ক্ষিপ্ত গলায় বলল, ফ্যান বন্ধ করলে কেন? ফ্যান চললে কাম করতে পারি না। ইয়ার কি করো? ফ্যান চললে কাজ করতে পারো না? ফ্যান চালায় দিতেছি, কাটাকাটি আপনি করেন, আমি কাটবো না। আর আমার সঙ্গে মিজাজ দেখাবেন না। কালু ডোম মেজাজের ধার ধারে না। কাজ করবে না? না, যান রিপোর্ট করেন, আমার চাকরি খান, দেখি আপনি কত বড় চাকরি খাওয়ানেওয়ালা। ডোম দরজার দিকে এগোচ্ছে। ডাক্তার ভীত গলায় বলল, ঠিক আছে, ফ্যান বন্ধ করেই কাজ করো, অল্পতে চটে যাও কেন? চলন্ত ফ্যান বন্ধ হয়েছে। মাছিরা পর্দা ছেড়ে আমার মুখের চারপাশে ওড়াউড়ি করছে। কখন নামবে বুঝতে পারছে না। যতই সময় যাচ্ছে আমার শীত বাড়ছে। শীতে শরীর কাঁপছে না। আমার শরীর বলে কিছু নেই। শীতের অনুভূতি বাড়ছে। এক একবার ঠান্ডা বাতাস এসে সেই বাতাস কিছুক্ষণ স্থায়ী হয়, তারপর বাতাস হঠাৎ থেমে যায়। শীত মনে হয় এই বাতাস দিয়েই আসছে। ঠান্ডা বাড়ার হার কি এমন এক্সপোনেনশিয়াল?
তাহলে একটা সময় আসবে যখন আমরা এক্সপোনেনশিয়াল রেখার কাঁধে চলে আসব। সেই সময় শীত অসহনীয় পর্যায়ে বাড়তে শুরু করবে। কালোটম কাটাকাটি শুরু করেছে। আমার দেখতে ইচ্ছা করছে না, কিন্তু উপায় নেই, দেখতে হচ্ছে। দৃষ্টি অন্যদিকে ফেরানোর ব্যবস্থা এই জগতে নেই। মাছি যেমন চারদিক দেখতে পায়, আমিও পাচ্ছি। ডাক্তার চোখ বন্ধ করে জানালার হলুদ পর্দার দিকে ফিরেছিল। সে হঠাৎ চোখ মেলে এক পলকের জন্য শবদেহর দিকে তাকিয়ে ছুটে দরজার বাইরে বের হয়ে গেল। ডাক্তার পেটে হাত দিয়ে লাশ কাটা ঘরের বারান্দায় বসে বমি করছে। আহা, বেচারা, কি যেন হয়েছে। মুহূর্তের জন্য আমার দৃষ্টি অস্পষ্ট হয়ে আবার স্পষ্ট হয়েছে। আমি অবাক হয়ে দেখি বড় মামার ফার্মেসি। এই মাত্র ফার্মেসি খোলা হয়েছে। বাচ্চা একটা ছেলে মেঝেতে পানি ছিটিয়ে ঝাড় দিচ্ছে। বড় মামা কাউন্টারে বসে আছেন। তিনি বলছেন, পত্রিকা এখনো আসে নাই? কাজের ছেলেটা বলল, আসলে তো আমাদের সামনেই থাকতো, পত্রিকা কি আমি বাড়ি নিয়ে যাই? বড় মামা বললেন, একটা সহজ প্রশ্ন করেছি, সহজ উত্তর দিবি, সব সময় চ্যাটাং চ্যাটাং, যা তো চাকরি নট। কাজের ছেলে বলল, নট হইলে নট। সে ঘর ঝাড় দেওয়া শেষ করে বলল, চা আনবো? আন। দুধ চা না রং চা? বড় মামা বিরক্ত গলায় বললেন, আমি যে রং চা খাই তুই জানিস, প্রতিদিন রং চা এনে দিস, কেন জিজ্ঞেস করলি রং চা না দুধ চা? প্রতিদিন রং চা খাইলেও আজ দুধ চা খাওয়ানোর ইচ্ছা হইতে পারে, এই জন্য জিগাইছি। তো চাকরি নট, বেতন নিয়ে চলে যা। আপনার চাটা দিয়া তারপর যাই। কাজের ছেলে ঘর থেকে বের হবার পরপরই টেলিফোন বাজা শুরু করলো। আমি বুঝতে পারছি কাদের টেলিফোন করছে। সে আমার মৃত্যু সংবাদ দিতে শুরু করেছে। এটা তার প্রথম টেলিফোন। জীবিত মানুষের কোনো টেলিপ্যাথিক ক্ষমতা নেই, মৃতদেহের আছে। সবার আছে কিনা জানি না, অন্তত আমার আছে। আমি বড় মামা ও কাদেরের টেলিফোনের কথাবার্তা মন দিলাম। হতভম্ব বড় মামা বললেন, কখন মারা গেছে? শেষ রাতে। ডেড বডি কি হাসপাতালে? যে না, দেশের বাড়ির দিকে রওনা হয়েছে। কখন রওনা হয়েছে? সকাল 7টায়। আমি কিছুই জানলাম না, ডেড বডি দেশের বাড়িতে রওনা হয়ে গেছে। রুবিনা কোথায়? উনি রেস্টে আছেন। রেস্টে আছেন মানে কি? শোবার ঘরে দরজা বন্ধ করে আছেন। রুবিনাকে টেলিফোন দাও। কেমনে দিব? দরজা বন্ধ। দরজা ভাঙো, কুড়োল দিয়ে দরজা কেটে ফেলো। কি বলছেন? হারামজাদা ঠসা, কানে শোনোস না? কুড়োল দিয়ে দরজা কাট। এই বলেই তিনি চট করে উঠে দাঁড়ালেন। প্রায় সঙ্গে সঙ্গেই বুকে হাত দিয়ে কাউন্টারের পিছনে পড়ে গেলেন। হার্ট অ্যাটাক হয়েছে নিশ্চয়ই। অস্পষ্ট গো গো শব্দ হচ্ছে। অত্যন্ত বিপজ্জনক অবস্থা। আমি শুধু দেখছি, সাহায্য করতে পারছি না। আমি অবজারভার। কোয়ান্টাম ফিজিক্সে ক্লাসে ছাত্রদের অবজারভার কি তা অনেকবার পড়িয়েছি। অবজারভার হচ্ছে এমন একজন যার উপস্থিতি ছাড়া কোনো ঘটনা ঘটবে না, কিংবা ঘটনা ঘটবে কিনা তা অবজারভারের ওপর নির্ভর করে। মনে করো আকাশে পূর্ণচন্দ্র, চন্দ্রের পাশেই বড় একখণ্ড মেঘ। কোয়ান্টাম মেকানিজম বলছে আকাশে চন্দ্র একই সঙ্গে মেঘে ঢাকা এবং মেঘমুক্ত। একজন অবজারভার যখন চাঁদের দিকে তাকাবে তখনই শুধু নির্ধারিত হবে চাঁদ মেঘমুক্ত না মেঘ ঢাকা। প্রথম দিন যখন এই বক্তৃতা দিলাম তখন এক ছাত্রী ভয়ে ভয়ে বলল, স্যার, পুরো ব্যাপারটা ভুয়া বলে মনে হচ্ছে। আমি বললাম, কোয়ান্টাম ফিজিক্স হচ্ছে সম্ভাবনার জগৎ। সেখানেই পৃথিবী, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সিও ভুয়া হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা যে একেবারেই নেই তা না। আমি এখন কোয়ান্টাম মেকানিজমের অবজারভার। আশেপাশের সব কর্মকাণ্ড সে শুধু দেখবে,
কর্মকাণ্ডে অংশ নিতে পারবে না। বড় মামা মেঝেতে কাত হয়ে পড়ে আছেন। পড়ার সময় কাঠের চেয়ারে বাড়ি খেয়ে তার থুতনি ফেটে গেছে, সেখান থেকে রক্ত পড়ছে। এতক্ষণ গো গো শব্দ করছিলেন, এখন সেই শব্দও নেই। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া দরকার। কে নেবে? আমি কোয়ান্টাম মেকানিজমের অবজারভার। আমার কাজ শুধু দেখা। কাজের ছেলেটা ফিরেছে, তার হাতে চায়ের কাপ, বগলে খবরের কাগজ। এই খবরের কাগজ সে কিনে এনেছে। ছেলেটা বড় মামার স্বভাব খুব ভালো মতো জানে। বড় মামা চায়ের কাপে চুমুক না দিয়ে খবরের কাগজ পড়তে পারেন না। কাউন্টারে চায়ের কাপ ও খবরের কাগজ রেখে সে বলল, গেল কই? বলেই সে ঝাঁটা নিয়ে ফার্মাসির পিছনে চলে গেল। সেখানে ছোট একটা ঘর আছে। মাঝে মাঝে এই ঘরে শুয়ে মামা বিশ্রাম নেন। কাজের ছেলেটা তখন মামার পা টিপে দেয়। ফার্মেসির পিছনে ঘর ঝাড় দেওয়া হচ্ছে, তার শব্দ পাচ্ছি। যে ঝাড় দিচ্ছে সে এখনো আমার চোখের আড়ালে। চোখের আড়াল কথাটা ঠিক হলো না। চোখ নেই, তখন আবার চোখের আড়াল কি? পুরনো স্মৃতি কিভাবে কিভাবে যেন থেকে যায়। আমরা এখনো বলি বাল্বটা দপ করে ফিউজ হয়ে গেল। অতি প্রাচীনকালে প্রদীপ জ্বলত। প্রদীপ নেবার সময় দপ করে শব্দ হতো। এই দপ শব্দ এখনো আমাদের স্মৃতিতে আছে। আমরা বলছি বাল্বটা দপ করে নিভে গেছে। জীবিত মানুষের স্মৃতি সংরক্ষিত হয় মস্তিষ্কে। একজন মৃতের স্মৃতি কিভাবে সংরক্ষিত হয়? আমার স্মৃতি এখন কোথায় জমা? কাজের ছেলেটা ঘর ঝাড় দিয়ে ফিরে এসেছে। সে আবারও বলল, মানুষটা গেল কই? চা ঠান্ডা হইতেছে। ফার্মেসির পত্রিকা নিয়ে লোক এসেছে। সে বাইরে থেকে পত্রিকা ছুঁড়ে ফেলতেই কাজের ছেলেটি বলল, এত বেলা কইরা কাগজ দিলে আমারে পুষায় না। স্যারের সকাল বেলা কাগজ লাগে, আজ থাইকা কাগজ বন। নগদ পয়সায় কাগজ খরিদ করব। মামার কাজের ছেলেটা কাগজ ভাঁজ করে কাউন্টারে রাখতে গেছে। একটু উঁকি দিলেই সে তার স্যারকে দেখতে পাবে। মনে হচ্ছে সে উঁকি দেবে। মামা কি মারা গেছেন? কোয়ান্টাম সূত্রে মামা এখন শ্রোডিঙ্গারের বেড়াল, একই সঙ্গে জীবিত এবং মৃত। কাজের ছেলে উঁকি দেওয়া মাত্র বিষয়টির মীমাংসা হবে। মামা কোনো একটা রিয়ালিটি গ্রহণ করবে, হয় মৃত রিয়ালিটি অথবা জীবিত রিয়ালিটি। কাজের ছেলেটা পত্রিকা ভাঁজ করে রেখে চায়ের কাপ নিয়ে চলে গেল। মনে হয় চায়ের দোকানে কাপ ফেরত দিতে গেছে। আচ্ছা, আমি কি আপনি মামার শেফা ফার্মাসিতে চলে এসেছি, নাকি আমাকে কেউ এখানে নিয়ে এসেছে? আমাকে কিছু বোঝানোর চেষ্টা করছে। সে কেউটা কে? আর ডিভাইন অবজারভার, পবিত্র দর্শক, যিনি সব কিছুই দেখেন। মর্গের জানলায় বসে থাকা মাছি দেখেন, শবদেহের নাড়ি ভুড়ি কাটা দেখেন, আবার সেফা ফার্মাসির মালিকের কুকরি মুকরি হয়ে পড়ে থাকা দেখেন। শুধু যে দেখেন তা না, অন্য কেউ দেখান। আমি এই দৃশ্যটি দেখতে চাইছি না, কিন্তু আমাকে দেখতে হচ্ছে। ক্লাসের এক বক্তৃতায় বলেছিলাম, একজন মানুষের পক্ষে একই সঙ্গে দুই জায়গায় থাকা সম্ভব নয়, কিন্তু ইলেকট্রন যে থাকতে পারে তা অঙ্কের মাধ্যমে আমাদের ক্লাসে বোঝানো হয়েছে। তোমার শরীরের একটা ইলেকট্রন চাঁদ বা মঙ্গল গ্রহে পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। ছাত্রদের একজন শব্দ করে হেসেই নিজেকে সামলে নিয়ে সিরিয়াস হয়ে গেল। আমি তার দিকে তাকিয়ে বললাম, আধুনিক পদার্থবিদ্যা কিন্তু দ্রুত ব্ল্যাক ম্যাজিকের দিকে যাচ্ছে। এখন প্যারানর্মাল ওয়ার্ল্ডের কথা বলা হচ্ছে, মাল্টিভার্সের কথা বলা হচ্ছে। তোমার নাম কি? সে ভীত গলায় বলল, সুমন। আমি বললাম, সুমন? ঠিক তোমার মতো একজন, তার নামও সুমন। সে এই মুহূর্তে অন্য একটা জগতে আমার মতো দেখতে একজনের দিকে তাকিয়ে আছে। একটাই শুধু প্রভেদ, তুমি এখানে চশমা পরেছ, সেখানে হয়তো তোমার চোখে চশমা নেই।
দুটো রিয়ালিটি, একটায় তোমার চোখ ভালো, অন্যটায় চোখ খারাপ। তোমার অসীম সংখ্যার রিয়ালিটি নিয়ে অসীম সংখ্যক জগৎ বহমান। বিশ্বাস হচ্ছে? বুঝতে পারছি না স্যার, মাথা ঘুরাচ্ছে। আমি কতক্ষণ স্মৃতির ভেতর ঢুকেছিলাম জানি না। হঠাৎ স্মৃতি থেকে বের হলাম। এখন আর আমি বড় মামার শেফা ফার্মেসিতে নেই। আমার গ্রামের বাড়ি কলমাকান্দায়। দূরে কোথাও মাইকিং হচ্ছে। অস্পষ্টভাবে মাইকিংয়ের শব্দ শুনতে পাচ্ছি। একটি বিশেষ ঘোষণা। কলমাকান্দার কৃতি সন্তান, বিশ্ববিদ্যালয়ের প্রবেচর ইফতেখার ইসলাম সাহেব ইন্তেকাল ফরমায়েছেন। আপনারা দলে দলে যোগদান করুন। মায়ের কবরের পাশে আমার জন্য কবর খোঁড়া হচ্ছে। জুম্বাঘরের মুয়াজ্জিন কবর খোঁড়া তদারক করছেন। এনার গলার স্বর মিষ্টি। তিনি হাত নেড়ে নেড়ে কবর খোঁড়া বিষয়ে কথা বলছেন। গোরখোদক অবাক হয়ে তার কথা শুনছে। মুয়াজ্জিন বলছেন, কবর দুই প্রকারের হয়, সিন্দুক কবর আর বোগদাদি কবর। তোমরা শুধু পারো সিন্দুক কবর। আফসোস। শোনো, কবরের গভীরতা এমন হবে যেন মুর্দাকে যখন জিন্দা করা হবে সে যেন বসতে পারে। মানকের নেকড়ের প্রশ্নের জবাব তাকে বসে দিতে হবে, এটাই বিধান। মানকের নেকড়ের প্রথম প্রশ্ন কি জানো? যে না হুজুর। প্রথম প্রশ্ন বড়ই অদ্ভুত। প্রথম প্রশ্ন, তুমি পুরুষ না নারী? বলেন কি? আমি শুনেছি তোমার ধর্ম কি, তোমার নবী কে, এই সব প্রশ্নও করা হয়। তবে প্রথম প্রশ্ন তুমি পুরুষ না নারী। এই প্রশ্নের করার অর্থ কি জানো? যে না। এই প্রশ্ন থেকে বোঝা যায় মানকের নেকের মৃত ব্যক্তির বিষয়ে কিছুই জানে না। আচানক হইলাম। আচানক হওয়ার কিছুই নাই। সবসময় খেয়াল রাখবা তুমি পুরুষ। মানকের প্রশ্ন করল তুমি পুরুষ না নারী। মানকের নেকেরের চেহারা সুরত দেখে তোমার কলিজা গেল শুকিয়ে। তুমি ভুলবশত বললা আমি নারী। তাহলেই ধরা খাইছো। শুরু হইব থানার মাইর। থানার মাইর কি? আসামি ধইরা নিয়া পুলিশ থানাতে যে মাইর দেয় তার নাম থানার মাইর। এই মুয়াজ্জিন সাহেব বড় মামার ঘনিষ্ঠ বন্ধু। বড় মামা আমাদের বাড়িতে থাকতেন। বাবা তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। মুয়াজউদ্দিনের সঙ্গে বড় মামার মাদ্রাসায় পরিচয়। কথায় কথায় বড় মামা তাকে বলেন বুড়বাক। মুয়াজ্জিন, তার নাম মুন্সি রইস, সঙ্গে সঙ্গে বললেন তুমিও বুড়বাক, বুড়বাক বুড়বাক বুড়বাক। বড় মামার খবরটা আমি তার বন্ধুকে বলতে পারছি না। জীবিত মানুষের এই ক্ষমতা আছে, মৃতের নেই। একসঙ্গে অনেকগুলো পাখি ডাকছে। বড় মামা কি মারা গেছেন? বড় মামার মৃত্যুতে প্রচুর পাখি ডাকার কথা। মামা হলেন পক্ষী বন্ধু। তার একটাই নেশা, বনে জঙ্গলে ফলের গাছ লাগানো, পাখিদের খাওয়ার জন্য ফল। প্রতি বছর বৈশাখ মাসে মিনি ট্রাক ভর্তি ফল গাছের চারা নিয়ে তিনি বনে ঢোকেন। গাজীপুরের শালবনে তার লাগানো লিচু গাছে পাকা লিচু দেখতে একবার আমি তার সঙ্গে বনে ঢুকেছিলাম। অনেক খোঁজাখুঁজি করেও মামার লিচু গাছ বের করতে পারেনি। বনে জঙ্গলে ফলের গাছ লাগানো নিয়ে মুন্সি রইসের সঙ্গে মামার ঝগড়া। মুন্সি রইস বলতেন, ফলের গাছ তুমি লাগাও, মানুষের জন্য লাগাবো। পশু পাখিদের খাদ্যের ব্যবস্থা আল্লাহ পাক করেন। পিঁপড়ার কোনো খাদ্যের অভাব হয় না, মানুষের হয়। মানুষকে তিনি জ্ঞান বুদ্ধি দিয়েছেন বলে মানুষকে নিজের খাদ্য সংগ্রহ করতে হয়। মামা বিরক্ত হয়ে বলতেন, সব ফল মানুষ খেয়ে ফেললে পাখিরা কি খাবে বুড়বাক? তুমিও বুড়বাক, পশু বন্ধু সাজছ। চুপ, তুমি চুপ। মাইকের ঘোষণা শুনে থালা হাতে ফকির মিশকিন আসতে শুরু করেছে।
তাদের চোখে মুখে আনন্দ। 2টা গরু জবা করা হবে। লাশ দাফনের পর ফকির মিশকিন খাওয়ানো হবে। ফকির মিশকিনদের জন্য একটা গরু, ভদ্রদের জন্য আরেকটা গরু, যারা গরু খান না তাদের জন্য খাসির মাংস। আমার মৃত্যুর কারণে যে 3টি অবোধ প্রাণী মারা যাচ্ছে তাদের দেখলাম। 2টা গরুই মহানন্দে ঘাস খেয়ে যাচ্ছে, ছাগলটা কিছু খাচ্ছে না। মৃত্যুর পর এই প্রাণীদের কি আলাদা কোনো জগৎ আছে? তাদের কি আত্মা আছে? আমার ইচ্ছে করছে গ্রামের বাড়িতে যেতে। অনেক দিন এই বাড়ি দেখি না। বাড়ির পেছনে সবুজ শ্যাওলা ঢাকা পুকুরটা অদ্ভুত। এই পুকুরে প্রকাণ্ড 2টা গজার মাছ আছে। মাঝে মধ্যে গজার মাছ ধরার চেষ্টা চালানো হয়, কখনো ধরা যায় না। অনেকের ধারণা এই 2টা মাছ না, জিন। মাছের রূপ ধরে পুকুরে বাস করে। এই পুকুরের আরও রহস্য আছে। হঠাৎ হঠাৎ পুকুর ভর্তি হয়ে যায় পদ্ম ফুলে। তখন বুঝতে হবে আমাদের বাড়ির কারোর মৃত্যু হবে। ছোট চাচা যখন মারা গেলেন তখন পদ্ম ফুলে পুকুর ভর্তি হয়ে গিয়েছিল। আমার বড় ভাই যখন জাম গাছের ডালে দড়ি ঝুলিয়ে ফাঁস নিলেন তখন পুকুর ভর্তি ছিল পদ্ম ফুলে। দাদাজান তখন বেঁচে। তিনি হুকুম দিলেন সব পদ্ম শিকড় ছিঁড়ে তুলে আন, একটাও পদ্ম যেন না থাকে। আমার মৃত্যুতে কি আবার পদ্ম ফুলে পুকুর ভর্তি হয়েছে? একবার যদি দেখতে পারতাম, খুব দেখতে ইচ্ছা করছে। ইচ্ছে করলেও বাড়িতে যেতে পারছি না। মৃতের কোনো ইচ্ছা অনিচ্ছা নেই, অন্যের ইচ্ছাই তার ইচ্ছা। সেই অন্যটা কে? গল্পের পরবর্তী অংশ পরবর্তী পর্বে।